একটি ছোটখাটো শহর। তার আসল নাম বলবো না, ধরে নাও তার নাম হচ্ছে শ্রীপুর। ছুটির সময়ে নানান দেশ থেকে সেখানে অনেক লোক বেড়াতে আসে, কারণ জায়গাটির জল হাওয়া নাকি ভালো। পাহাড়ের শহর, পথে ঘাটে বেরুলেই আশেপাশে ছোট বড় পাহাড় দেখা যায়। পাহাড়ের শহরে তখন পাহাড়ে শীত, মাঝে মাঝে বরফও পড়ে। বৈকাল, শ্রীপুর শহরে যখন রেলগাড়ি এসে থামল, চারদিকে তখন কনকনে ঠান্ডা হাওয়া বইছে। সে হাওয়া গায়ে যেন ছুরির ফলার মতন বিঁধে যায়। বোধহয় বরফ পড়তে আর দেরি নেই। একজন যাত্রী স্টেশনে এসে নামল। যাত্রীটি জাতে বাঙালি, সেটা তার পরনের কাপড় দেখলেই বোঝা যায়। তার পায়ে ঘোর তোলা জুতো আর ফুল মোজা। গায়ের জামা দেখবার জো নেই, কারণ একখানি আলোয়ানে সে গা ঢাকা দিয়েছিল। কেবল তার ডান দিকের খানিকটা দেখা যাচ্ছিল। সেই হাতে ঝুলছিল একটা পোর্টম্যান্টো। তার হাতও ছিল দস্তানা পরা। আলোয়ানের উপর জেগে আছে তার অদ্ভুত মুখখানা। সে মুখের সবটাই ব্যান্ডেজে একেবারে ঢাকা। সাদা ব্যান্ডেজের ভিতর থেকে জেগে আছে কেবল তার গোঁফদাড়ি আর নাকের ডগাটা। থুলি চশমা অর্থাৎ গগলস দিয়ে সে তার চোখ দুটো পর্যন্ত সকলকার চোখের আড়াল করে রেখেছে। এই রহস্যময় লোকটি যে কে তা আমরা জানি না, এবং যতদিন না তার নাম জানতে পারি ততদিন পর্যন্ত তাকে আমরা যাত্রী বলেই ডাকব। শীতে কাঁপতে কাঁপতে স্টেশনের বাইরে এসে যাত্রী একটা পথ ধরে এগিয়ে চলল। খানিক দূর অগ্রসর হয়েই একখানা দোতলা বাড়ির সামনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। বাড়িখানার দোতলার বারান্দায় একখানা সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, শ্রীপুর স্বাস্থ্য নিবাস। অল্পক্ষণ সেইখানে দাঁড়িয়ে থেকে যাত্রী বাড়ির ভিতরে প্রবেশ করলে। এই স্বাস্থ্য নিবাসটির একটুখানি পরিচয় দরকার। শ্রীপুরে যারা বেড়াতে আসে তাদের অনেকেই এই স্বাস্থ্য নিবাসে আশ্রয় গ্রহণ করে। এর মালিক হচ্ছেন মিস্টার দাস ও মিসেস দাস। তারা বাঙালি খ্রিস্টান। স্বাস্থ্যের খোঁজে যারা এখানে এসে ওঠেন তারা দুজনেই তাদের যত্ন, সেবা ও আদর আপ্যায়নের ভার নেন, অবশ্য কয়েকটি রূপোর টাকার বিনিময়ে। তারাও এই বাড়ির অন্য এক মহলে বাস করেন। বাড়ির ভিতরে ঢুকেই একটি বড় হল ঘর, সেটি হচ্ছে এখানকার সাধারণ বৈঠকখানা। মিস্টার ও মিসেস দাস প্রত্যহ সেইখানে বসেই তাদের অতিথিদের সঙ্গে গল্পগুজব ও আলাপ পরিচয় করেন। আমাদের যাত্রীটি এই ঘরে ঢুকেই গম্ভীর স্বরে বললেন, আমার একখানা ভালো ঘর চাই। মিসেস দাস তখন তার কয়েকজন অতিথির সঙ্গে এক মনে গল্প করছিলেন। যাত্রীর আকস্মিক প্রবেশে ও গম্ভীর কণ্ঠস্বরে ঘরের সকলেই চমকে উঠল। যাত্রী তার দস্তানা পরা হাত দিয়ে একখানা 100 টাকার নোট বার করে আবার গম্ভীর স্বরে বললে, এই নিন আগাম টাকা, আমার একখানা ভালো ঘর চাই। না চাইতেই আগাম 100 টাকা! বিস্ময়ে ও শ্রদ্ধায় মিসেস দাসের প্রাণটা পরিপূর্ণ হয়ে উঠল। কপাল না খুললে এমন অতিথি মেলে না। মিসেস দাস তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন আমার সঙ্গে, আপনাকে বাড়ির সেরা ঘরই ছেড়ে দেব। মিসেস দাস যাত্রীকে নিয়ে বাড়ির ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। বাড়ির দোতলায় রাস্তার ধারের বড় ঘরখানি যাত্রীর জন্যে ছেড়ে দেওয়া হলো। যাত্রী সেই ঘরের ভিতরে ঢুকে পোর্টম্যান্টোটি একটি টেবিলের উপরে রেখে দিলে। মিসেস দাস তার নতুন অতিথিটির সঙ্গে ভালো করে আলাপ জমাবার চেষ্টায় বললেন, আপনি বুঝি বৈকালের ট্রেনে এখানে এসেছেন? যাত্রী জবাব না দিয়ে মিসেস দাসের দিকে পিছন ফিরে রাস্তার দিকে জানালার গড়াত ধরে দাঁড়ালো। তারপর মুখ না ফিরিয়েই বললে, আমার খিদে পেয়েছে, এক্ষুনি কিছু খাবার পাঠিয়ে দিন।
আলাপটি ভালো করে জমল না বলে কিঞ্চিত ক্ষুণ্ণ হয়ে মিসেস দাস অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 15 পরে চাকরের সঙ্গে মিসেস দাস আবার ভিতরে এসে ঢুকলেন। যাত্রীকে শুনিয়ে চাকরকে ডেকে বললেন, ভিখু, টেবিলের উপরে খাবারের থালা রাখ। যাত্রী ঠিক আগেকার মতোই পাথরের মূর্তির মতন জানলার গড়াত ধরে দাঁড়িয়েছিল এবং এবারেও মুখ না ফিরিয়েই বললে, আচ্ছা, আপনি এখন যেতে পারেন। মিসেস দাস নিজের মনে মনেই বললে, লোকটার টাকা আছে কিন্তু ভদ্রতা জ্ঞান মোটেই নেই। প্রকাশ্যে বললেন, আপনি চা খান কি? যাত্রী বললে, মিনিট 15 পরে পাঠিয়ে দেবেন। মিসেস দাস ঘরের ভিতরে আর দাঁড়ালেন না। মিনিট 15 পরে ভিখুর সঙ্গে মিসেস দাস আবার ঘরের ভিতরে ঢুকলেন। যাত্রী জানলাগুলো বন্ধ করে আধা অন্ধকারে কোণের দিকে একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে আছে। টেবিলের দিকে চেয়ে দেখলেন তার জলখাবার খাওয়া শেষ হয়ে গেছে। বললেন, আপনার চা নিয়ে এসেছি। যাত্রী বললে, চা রেখে যান। ভিখু চায়ের সরঞ্জাম রেখে টেবিল থেকে জলখাবারের থালাগুলো সরাতে লাগলো। মিসেস দাস সেই ফাঁকে যাত্রীকে আরেকটু ভালো করে দেখে নেবার চেষ্টা করলেন, কিন্তু ভালো করে কিছুই আন্দাজ করতে পারলেন না। যাত্রী তখনও তার মুখের ব্যান্ডেজ তো খোলেইনি, উপরন্তু গায়ের আলোয়ান, হাতের দস্তানা ও পায়ের জুতো মোজা পর্যন্ত ঠিক সেভাবেই পড়ে আছে। কেবল নিচের ঠোঁটের কাছ থেকে ব্যান্ডেজটি একটুখানি টেনে নামিয়ে রেখেছে, বোধহয় খাবার সুবিধার জন্যে। কিন্তু তার নাকের তলার দিকে চেয়ে মিসেস দাস ঠোঁটের কোনো চিহ্নই দেখতে পেলেন না। তিনি ভাবলেন, আধা অন্ধকারে বোধহয় তার চোখের ভ্রম হচ্ছে। তবু তার মনটা কেমন এক অস্বাভাবিক ভয়ে ছাতছাত করতে লাগলো। এ কীরকম রহস্যময় লোক! এ যেন মানুষের চোখের সামনে আসতে চায় না, সর্বদাই নিজেকে সাবধানে লুকিয়ে রাখতে চায়। পৃথিবীর আলো হাওয়াকে এ যেন পরম শত্রু বলে মনে করে। কে এ? ওর সারা মুখখানায় ও কিসের ব্যান্ডেজ? কোন দৈব দুর্ঘটনায় ওর মুখখানা কি ভীষণভাবে জখম হয়েছে, না কোনো সাংঘাতিক অস্ত্র চিকিৎসায় ওর মুখের অবস্থা অমনধারা হয়েছে? মিসেস দাস মনে মনে এমনই সব কথা নিয়ে তোলপাড় করছেন। এমন সময় যাত্রী হঠাৎ বললে, স্টেশনে আমার কতকগুলো লাগেজ পড়ে আছে, সেগুলো আনবার কি উপায় করা যায় বলুন দেখি। যাত্রীর গলার আওয়াজ আর তেমন কর্কশ নয়। মিসেস দাস ভাবলেন, তার স্বাস্থ্যনিবাসের সুখাদ্য খেয়ে তার মেজাজ নরম হয়ে গিয়েছে। যা হোক, কথা কইতে নারাজ যাত্রীর সঙ্গে কথা কইবার সুযোগ পেয়ে মিসেস দাস খুব খুশি হয়ে বললেন, সেজন্যে আপনাকে কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব এখন। যাত্রী বললে, আজকেই সে ব্যবস্থা হতে পারে কি? মিসেস দাস মাথা নেড়ে বললেন, আজ আর হয় না। মিস্টার দাস তার এক বন্ধুকে দেখতে গেছেন, কখন ফিরবেন বলা যায় না, বুঝলেন মশাই। তার বন্ধুটি ট্রেন থেকে পড়ে মাথা ফাটিয়ে বসে আছেন। এই বলে যাত্রীর ব্যান্ডেজ করা মুখের দিকে একবার কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে আবার শুরু করলেন, আজকাল পথে ঘাটে দৈব দুর্ঘটনা বড় বেশি বেড়ে গেছে না মশাই? মিসেস দাসের ইচ্ছা যে যাত্রী নিজের মুখেই প্রকাশ করে তার মুখে ও মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন, কিন্তু যাত্রী সে ধারও মারালে না। হঠাৎ গলার আওয়াজ বদলে বলে উঠল, আচ্ছা, আমার লাগেজ কাল এলেই চলবে। এখন আমি একটু একলা থাকতে চাই। আমার সঙ্গে গল্প করতে রাজি নয়। এ কী রকম অসভ্য লোক! সবিস্ময়ে এই কথা ভাবতে ভাবতে অত্যন্ত অভিমান ভরে মিসেস দাস সে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিসেস দাস একেবারে নিচের বৈঠকখানায় গিয়ে ধপাস করে একখানা চেয়ারের উপরে বসে পড়লেন। ঠিক বৈঠকখানার উপরেই ছিল যাত্রীর ঘর। সে যে নিজের মনে ঘরের ভিতরে পায়চারি করছে তারই আওয়াজ মিসেস দাসের কানের ভিতরে এসে ঢুকল। খানিক পরে মিস্টার দাসের এক বন্ধু সেই বৈঠকখানায় এসে হাজির হলেন। তার নাম রামরতন, কিন্তু সবাই তাকে ডাকে রতনবাবু বলে। তিনি মাঝে মাঝে এখানে তার বন্ধু ও বন্ধুপত্নীর সঙ্গে গল্প করতে আসেন
এবং সেই সময় 2-1খানা টোস্ট ও 1 পেয়ালা চা পেলেই খুব খুশি হয়ে সদ্ব্যবহার করে যান। স্বামীর বন্ধুদের জন্য এরকম বাজে খরচ হওয়া মিসেস দাস মোটেই পছন্দ করেন না। বলেন, আমাদের স্বাস্থ্যনিবাস ব্যবসার জায়গা, দাতব্য ভোজনালয় নয়। তুমি তোমার বন্ধুদের সাবধান করে দিও। মিস্টার দাস তার স্ত্রীর এই হুকুম পালন করছিলেন কিনা জানি না, কিন্তু রতনবাবুর স্বাস্থ্যনিবাসে আনাগোনা বন্ধ হয়নি এবং এখানকার টোস্ট ও চায়ের প্রতি তার কিছুমাত্র অরুচিও দেখা যায়নি। রতনবাবুর একটি ঘড়ির দোকান ছিল। আজ তাকে দেখেই মিসেস দাসের সেই কথা মনে পড়ে গেল। যাত্রী যে ঘরে আছে সেই ঘরের একটা বড় ঘড়ি আজ 2 দিন বন্ধ হয়ে গেছে, কিছুতেই চলছে না। মিসেস দাস স্থির করলেন রতনবাবুকে অনেক চা ও টোস্ট জোগানো হয়েছে, তার বিনিময়ে তাকে দিয়ে বিনামূল্যে ঘড়িটাকে আজ আবার সচল করে নিতে পারলে বোকামি করা হবে না। অতএব মিসেস দাস সহাস্য মুখে রতনবাবুকে অভ্যর্থনা করে বললেন, আসুন আসুন, আমি আপনার জন্যেই অপেক্ষা করছিলুম। মিসেস দাস তাকে হাসিমুখে অভ্যর্থনা করবেন ও তার জন্য অপেক্ষা করে থাকবেন, রতনবাবুর এমন সৌভাগ্য আর কখনো হয়নি। কাজেই তিনি একবারে আহ্লাদে আটখানা হয়ে উঠলেন। বলেন কি মিসেস দাস, আমায় কি করতে হবে আজ্ঞে করুন। মিসেস দাস কোনো রকম গৌরচন্দ্রিকা না করেই বললেন, ওপরের ঘরের একটা ঘড়ি খারাপ হয়ে গেছে, আপনি সেটা সারিয়ে দিতে পারবেন? রতনবাবু মিসেস দাসের সাদর অভ্যর্থনা ও মিষ্টি হাসির অর্থ বুঝতে পারলেন, কিন্তু মুখের ভাবে কিছু প্রকাশ না করেই বললেন, বেশ তো, এ আর এমন শক্ত কি, ঘড়িটা কোথায় আছে? ওপরের ঘরে, আসুন আমার সঙ্গে। এই বলে মিসেস দাস চেয়ার ছেড়ে উঠে রতনবাবুকে নিয়ে বৈঠকখানা থেকে বেরিয়ে গেলেন। মিসেস দাস উপরে উঠে দেখলেন যাত্রীর ঘরের দরজা বন্ধ। বাইরে থেকেই জিজ্ঞাসা করলেন, ঘরের ঘড়িটা মেরামত করতে হবে, একবার ভিতরে যেতে পারে কি? ভেতর থেকে আওয়াজ এলো, আসুন। রতনবাবুকে নিয়ে মিসেস দাস ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের কোণের চেয়ারে 2 হাতের ভিতরে মাথা রেখে যাত্রী হেট মুখে বসেছিল। সন্ধ্যা তখন আসন্ন। মিসেস দাস আলো জ্বালাবার চেষ্টা করতেই যাত্রী বলে উঠল, থাক, এখনই আলো জ্বালাতে হবে না। হ্যাঁ, ভালো কথা, আমার লাগেজগুলো কাল সকালে পাবো কি? মিসেস দাস বললেন, হ্যাঁ, তা বোধহয় পাবেন। আপনার লাগেজগুলো কিসের? তার ভিতরে রাসায়নিক যন্ত্র আর অনেক রকম ওষুধের শিশি বোতল আছে। শ্রীপুর নির্জন বলেই আমি এখানে এসেছি। নির্জনে আমি রাসায়নিক পরীক্ষা করতে চাই। কোনো রকম গোলমালি আমি সহ্য করব না। মিসেস দাসের কৌতূহল আবার জেগে উঠল। তিনি তাড়াতাড়ি বলে ফেললেন, আপনি কি ডাক্তারি করেন? যাত্রী সে কথার জবাব না দিয়ে আপন মনেই বললে, আমি নির্জনে থাকতে ভালোবাসি। আমার চোখ এত খারাপ যে মোটেই আলো সইতে পারি না। সময়ে সময়ে আমাকে ঘরের দরজা জানলা সব বন্ধ করে রাখতে হয়। অনেক সময় আমি আবার অন্ধকারেই থাকি। এ কথাগুলি দয়া করে মনে রাখবেন। মিসেস দাস বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমার একটা কথার জবাব দেবেন কি? যাত্রী বাধা দিয়ে বললে, এখন আপনারা এ ঘরে যা করতে এসেছেন করুন। বলেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। মিসেস দাস আর সেখানে দাঁড়ালেন না, রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রতনবাবু একখানা টুলের ওপর উঠে দাঁড়িয়ে দেয়াল ঘড়ির ডালা খুলে তার ভিতরটা পরীক্ষা করতে করতে হঠাৎ একবার মুখ তুলে দেখলেন যাত্রী তার নীল রঙা ঠুলি চশমার ভিতর দিয়ে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো দেখা যাচ্ছিল না বটে, কিন্তু রতনবাবুর মনে হলো যেন দুটো অন্ধকারের গর্ত কটমট করে তাকে নিরীক্ষণ করছে। তার বুকটা ছাত করে উঠল। সে ভাবটা সামনে নেবার জন্যে রতনবাবু তাড়াতাড়ি উঠে বললেন, দেখছেন মশাই, আজকে আকাশের অবস্থাটা মোটেই ভালো নয়। যাত্রীর মূর্তি একটুও নড়ল না, কিন্তু সে কর্কশ স্বরে বলে উঠল, একটা ঘড়ি ঠিক করতে কতক্ষণ লাগে? তাড়াতাড়ি কাজ সেরে সরে পড়ুন না। রতনবাবু অপ্রস্তুত স্বরে বললেন, আজ্ঞে হ্যাঁ, এই আর 1 মিনিটেই হয়ে যাবে।
তারপর মুখ বুজে চটপট মেরামতি কাজ সেরে তিনি সে ঘর থেকে অপরাধের মতো সুরসুর করে বেরিয়ে গেলেন। স্বাস্থ্যনিবাস থেকে বাইরে বেরিয়ে রতনবাবু নিজের বাসার দিকে অগ্রসর হলেন। খানিক পরেই মিস্টার দাসের সঙ্গে দেখা। তাকে দেখেই মিস্টার দাস বলে উঠলেন, আরে আরে রতন যে, খবর কি? রতনবাবু মুখ ভার করে বললেন, দাস, খবর বড় ভালো নয়। কেন? তোমার বাড়িতে একটা খুনে কি ডাকাত এসে আড্ডা জমিয়েছে। মিস্টার দাস চমকে উঠে বললেন, কি বলছো হে? হ্যাঁ, নিশ্চয়ই ফেরার আসামি। দেখছি স্বাস্থ্যনিবাস এবার পুলিশের জিম্মায় যাবে। মিস্টার দাস বললেন, বটে বটে, তাই নাকি? আচ্ছা, এখনই গিয়ে আমি ব্যবস্থা করছি। এই বলে দ্রুত পদে বাড়িমুখো হলেন। কিন্তু স্বাস্থ্যনিবাসে ফিরে তিনি একটি টু শব্দ করবার আগেই মিসেস দাসী তাকে সচিৎকারে আক্রমণ করলেন। বললেন, তোমার মতো মানুষের হাতে পড়ে হাড় আমার ভাজা ভাজা হয়ে গেল। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি বেড়াচ্ছেন ফুর্তি করে। বাড়ি থেকে কখন বেরিয়েছিলে বলো দেখি? মিস্টার দাস আমতা আমতা করে বললেন, একেবারে রণরঙ্গিনী মূর্তি ধারণ করে আমাকে আর ভয় দেখিও না গো, আমি তো তোমার কাজেই বেরিয়ে গিয়েছিলুম। মিসেস দাস একটু নরম হয়ে বললেন, এখানে একজন নতুন লোক এসেছে, আর তুমি রইলে বাইরে। ফরমাস কে খাটে বলো দেখি? মিস্টার দাস বললেন, নতুন লোক? কে নতুন লোক? শুনলুম তাকে নাকি চোর ডাকাত খুনের মতো দেখতে। মিসেস দাস তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, সে তো আমাদের জামাই নয়, সে ভালো কি মন্দ দেখতে তা নিয়ে আমাদের কি? মিস্টার দাস বললেন, না, তা নিয়ে আমাদের দরকার নেই বটে, কিন্তু তাকে পুলিশের দরকার হতে পারে। মিসেস দাস রাশভারী চালে বললেন, থামো থামো, তোমাকে আর বেশি বাজে বকতে হবে না, নিজের চরকায় তেল দাও গে যাও। মিস্টার দাসের আর কিছু বলবার সাহস হলো না। তিনি মনে মনে এই ভাবতে ভাবতে অন্য দিকে চলে গেলেন। মেয়েরা চিরকালই এমনই বোকা হয়, বিপদে না পড়লে তারা বিপদকে বিপদ বলে বুঝতেই পারে না।